রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করছেন, এক্সাম্পল সৃষ্টি করছেন, বিরল ঘটনা ঘটিয়ে দিচ্ছেন জামাতের এমপিরা, জামাত জোটের এমপিরা। তারা আওয়ামী লীগের মতোই সংবিধানের দোহাই দিয়ে এই সংস্কার পরিষদের শপথ নেওয়া থেকে বিরত থেকেছে। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশে নতুন কোন স্বৈরতন্ত্রের উত্থান আমরা করতে দিব না। উত্থান করতে হলে আমাদের জীবনের উপর দিয়ে সেটা হতে হবে। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হতেই হবে। যদি সংসদে না হয়, এই লড়াই রাজপথে গড়াবে। যদি সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ না নেয়, তাহলে এই জাতীয় সংসদের আসলে এক আনা মূল্যও না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য কাজী ইর্তেজা হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি দেখতে চাই যে আগে যে আহসান এইচ মনসুর ছিলেন, যাকে নিয়ে কিছু সমালোচনাও আছে, আবার প্রশংসাও আছে, তো সেই ধারাবাহিকতা বা তার চেয়ে ভালো কিছু করতে পারেন কিনা। ব্যক্তি জীবন হোক, রাষ্ট্রীয় হোক, দেশ হোক, যখন আপনার প্রতিপক্ষ শক্তিশালী হবে, ক্ষমতাশীল হবে, আপনার সামনে দুইটা অপশন থাকে, লড়াই করো অথবা তুমি মরে যাও। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটতে চলেছে যা অনেকে হয়তো কল্পনাও করেনি। ক্ষমতার সর্বোচ্চ আসনে বসে থাকা একজন মানুষকে ঘিরে এমন একটা ঝড় তৈরি হচ্ছে যে ঝড়ের আজ পুরো দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনা। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করছেন, এক্সাম্পল সৃষ্টি করছেন, বিরল ঘটনা ঘটিয়ে দিচ্ছেন জামাতের এমপিরা, জামাত জোটের এমপিরা। তো দর্শক, এটা রাজনীতির কোনো কমন প্র্যাকটিস না, যেটা এখন জামাত এমপিরা প্র্যাকটিস করছে। জামাত এমপিরা দীর্ঘমেয়াদী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে, 5 বছরের পরের চিন্তা করছে। বিএনপির সাথে কোয়ালিটিগত গুণগত পার্থক্য সৃষ্টি করছে ঠান্ডা মাথায়, সচেতন ভাবে। মানুষ অটোমেটিক্যালি জামাত এমপিদের প্রশংসা করবে এবং করছে, প্রশংসায় ভাসছে জামাত এমপিরা। আর বিএনপিটা দেখছে যে জামাত তথাকথিত বিরোধী দল হতে যাচ্ছে না, বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, কাজের মাধ্যমে জামাত প্রমাণ করে দিতে যাচ্ছে যে জামাত এমপিরা কি আর বিএনপি এমপিরা কি। দর্শক দেখেন, শপথ নেওয়ার পর জামাতের এমপিরা সবাই নিজ নিজ এলাকায় চলে গেছে। এমনকি আমিরে জামাত তার নিজ এলাকায় নিয়মিত সময় দেন। জামাত এমপিরা সাইকেল চালান, সাইকেল নিয়ে ঘুরেন। জামাত এমপিরা নৌকা চলেন, কোনো প্রোটোকল কিচ্ছু না। বাজার পরিদর্শন করেন, কোনো অন্যায় অনিয়ম চলবে না। মানে গ্রামের মেম্বারকে যেরকম মানুষ পাশে পায়, জামাত এমপিদের সেরকম পাশে পাচ্ছে, যেটা এমপিদের ক্ষেত্রে অতীতে কখনো কল্পনাও করা যেত না। এটা একটা বিরল ঘটনা। মেম্বার সাইকেল চালিয়ে যায় এবং বলে, আমি মেম্বার, কি কাকু আসেন, ভালো, কি সমস্যা, কিছু লাগবে? জামাত এমপিরা এরকম ঘরে ঘরে যায়। সেই খোলাফায় রাশেদার যে গল্প আপনারা বলেছেন, যে খলিফা তিনি নিজে পরিদর্শন করতে যেতেন, কার কি অভাব, কার কি লাগবে। জামাত এমপিরা এখন এটা করতে যায়। তো এটা দেখে যারা ভালো মানুষ তারা আক্ষেপ করছে যে আমার এলাকায় যদি জামাতের এমপি হতো, তাহলে তো আমি হাটে, বাজারে, রাস্তাঘাটে সবসময় তাকে পেতাম। জামাত এমপি লঙ্গি পরে বাজার করতে যায় সকালে ঘুম থেকে উঠে। এমপি এরকম কোনো ভাব নাই, জনগণের সেবক। এবং জামাতের এমপি যেসব এলাকায় হয়েছে ওই সব এলাকায় চাঁদাবাজি নেই, প্রায় নির্মূল করে দিয়েছে। যেটুকু আছে এটা সেন্ট্রাল কোঅপারেশন অভাব, এবং সেটা জামাত এমপিরা বলছে যে ডোন্ট কেয়ার, যে কোনো মূল্যে আমার এলাকা চাঁদাবাজি, দুর্নীতি, হয়রানি মুক্ত হবে। আপনি চিন্তাও করতে পারবেন না জামাত এমপি যেসব এলাকায় আছে সেই সব এলাকায় কি হবে। বিশেষ করে থানাগুলোতে কোনো ঘুষ দুর্নীতি চলবে না, উল্টাপাল্টা চলবে না। মানুষ বিনা ঘুষে চাকরি পাবে, কাজ পাবে, সেবা পাবে, কোনো হয়রানি চলবে না। কারণ ওইখানে জামাত এনসিপির এমপি আছে। থানায় গেলে থানার মতো খারাপ জগৎ, থানার মতো খারাপ জায়গা, এটা কেসিনো এর চাইতে ভালো জায়গা। কেসিনোতেও কিছু নিয়ম কানুন বা কিছু সমতা আছে। কেসিনোতে আমি গিয়েছি, দেখেছি, বাংলাদেশে না হলো অন্য জায়গায়, মানে দেখার জন্য, অবজার্ভ করতে। সেখানেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, একটা নিয়ম অনুযায়ী তারা জুয়া খেলে। কিন্তু বাংলাদেশের থানাগুলোতে আপনার টাকা নাই, গরিব, আপনার পাওয়ার নাই, আপনি ধৈঞ্চা। এই থানার মতো খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা আর হয় না। সেই থানা এখন মানুষের জন্য ওপেন এবং সুন্দর একটা আস্থার জায়গা। কোনো টাকা পয়সা যাবে। হাসনাত আব্দুল্লাহর ভিডিও দেখেছেন? ওসিকে পাশে বসিয়ে সেকেন্ড অফিসার দুইজনের নাম ধরে বলছেন যে এরা ঘুষ খায়, এরা কারাপ্টেড, এদেরকে ঠিক করেন, নইলে এখানে চাকরি করতে পারবে না। 1 টাকা ঘুষ খাওয়া যাবে না, ঘুষ টুস বন্ধ। এর মানে হাসনাত আব্দুল্লাহ দেবিদারে কোনো ঘুষ নাই, ওইখানেই বন্ধ। এবং কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে দেখছেন? প্রথমে এমপি নিজে যে বুঝাচ্ছেন যে আমি তো আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের কাছে আমার পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট নিয়ে আসতে হবে কেন, প্লিজ এই অন্যায়টা করেন না। এরকম বুঝিয়ে কনভিন্স করে কাউন্সিলিং করে পরিস্থিতি ঠিক করছে। যদি না হয় তারপরে পুলিশ ম্যাজিস্ট্রেট যে জরিমানা করবে। আমির হামজার কার্যক্রম সবচেয়ে আলোচিত হচ্ছে। যদি আমির হামজার মতো অন্য সবাই করছে, কিন্তু আমির হামজা স্পেশাল হওয়ার কারণে তারটা গণমাধ্যমে বেশি আছে। কারণ আমির হামজাকে নিয়ে এখানে ইন্টারেস্টিং বিষয়টা দেখেন, যে জামাতের এমপিরা যে কাজ করছে সেই খোলাফায় রাশেদার যুগে যেরকম ঘটনা আপনারা পড়েছেন, ওইরকম তারা মানুষের দ্বারা দ্বারা যাচ্ছে, কার কি সমস্যার সমাধানের চেষ্টা করছে। শপথ নেওয়ার পর 1 সপ্তাহের মধ্যে জামাতের এমপিরা প্রত্যেকটা মানুষের, যারা তারা ভোট দেয় না, তাদের হৃদয়ের মধ্যে স্থান করে নিয়েছে। এরা কত ভালো মানুষ। জনপ্রতিনিধি এমপি হতে পারে এত ভালো, এত সৎ, এত আন্তরিক, এত নিরহংকার, কোনো ভাব নাই।
কোনো প্রোটোকল নাই, মানুষের জন্য তার জীবন উৎসর্গ, এরকম একটা অবস্থা। মানুষ দেখছে এবং ইমপ্রেসড হচ্ছে। এখন এত সুন্দর দৃশ্য বিএনপি মিডিয়াগুলো কিন্তু প্রচার করছে না। কারণ এটা ব্যাপকভাবে প্রচার হলে তখন বিএনপি এমপিদের প্রতি সিসি করা শুরু করতো মানুষ, যার ফলে বিএনপির মিডিয়াগুলো এগুলো ব্ল্যাক আউট করে দিয়েছে। কিন্তু আমির হামজাটা কিছুটা হলেও প্রচার হয়, তাও আবার একটু নেগেটিভ রং মাখানোর চেষ্টা করা হয়। আমির হামজাটা কেন প্রচার করা হয়? আমির হামজা মানে হিট। আমির হামজাকে নিয়ে যে কোনো রিপোর্ট করলে এটা একটা টিআরপির বিষয় আছে, ইনকাম বেশি মিডিয়ার, যার ফলে আমির হামজাটা একটু কাভারেজ দেয়। কিন্তু ওইদিকে সালাউদ্দিন আইয়ুবী যে কাজ করে, ওদিকে হাফেজ রাশিদুল ইসলাম যে কাজ করেন, ব্যারিস্টার মাহবুব সালেহী যে কাজ করেন, এগুলো জাতীয় গণমাধ্যমে আসেন, আমির হামজাটা কিছুটা আসে। তো দর্শক, ওই যে কেন আমির হামজা হিট, আমির হামজাকে নিয়ে রিপোর্ট করলে লাভ আছে, ব্যবসা আছে। তো এই যে কার্যক্রমগুলো জামাতের এমপিরা যা করছে, পুরো জাতি ইমপ্রেসড হচ্ছে। যে কি করছে জামাতের এমপিরা? এক বিরল একটা ইতিহাস সৃষ্টি করছে যে এমপিরা ইউনিয়ন পরিষদের মেম্বারের মতো কানেক্টেড হচ্ছে মানুষের সাথে। কোনো চাকরি কাজ বাজ না। এমপিরা যারা জামাতের এমপিদের মধ্যে যারা একটু বিত্তশালী, তারা এখন গরিব হয়ে যাবে। আমির হামজা মোটামুটি ধনী মানুষ ছিলেন, কারণ তিনি ওয়াজ করতেন। কমপক্ষে হলেও আমির হামজার মতো সব বক্তা আমি দেখিনি, কারণ বক্তারা টাকা নিয়ে বাড়াবাড়ি করে না। আমির হামজাকে যা দেয় সেটা, 20,000 দিলেও কিছু বলে না, 30,000 দিলেও কিছু বলে না, আরো বেশি দিলেও কিছু বলে না। এটা নিয়ে কোনো আমির হামজার দুই একটা বক্তব্য নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন যে এটা বললো কেন, এটা বললো কেন, কিন্তু তার মতো সৎ লোক আপনি পাবেন না। নির্লোভ লোক। তিনি চাইলে কোটি কোটি টাকার মালিক হতে পারতেন ওয়াজ করেছেন, কিন্তু না, কোনো লোভ নাই, তার এখন টাকা পয়সা নেই। তারপরও কমপক্ষে যেমন এখন যদি ধরি, একদম কম করে হলেও প্রত্যেকটা ওয়াজে তিনি 50,000 টাকা নিতে পারেন। তিনি চাইলে দিনে রাত 12টায় একটা যখন ইচ্ছে তখন ওয়াজে শিডিউল দিতে পারেন। এর মানে আমির হামজা চাইলে এখন অত ধনী হয়ে যেতে পারেন। এমপি হয়েছেন, এখন তো ভাব প্রোটোকল আছে। এখন তিনি যদি বলেন যে আমি প্রত্যেকদিন একটা ওয়াজ করবো, আমার যখন টাইম তখন, সেটা দুপুরে হোক, সকালে হোক, রাতে হোক, টাকা 1 লক্ষ। এটা 365 দিন, তো তিনি 3065টা সিরিয়াল পাবেন, দাওয়াত পাবেন। কিন্তু না, কিসের ওয়াজ? সারাদিন জনগণের কাছে দৌড়ো। জমাতের কেউ আছে আইনজীবী, ব্যবসায়ী, কিসের ব্যবসা? রাখো এটা, জনগণের কাছে দৌড়ো, রাতে আধারে জনগণের কাছে ছুটে যাও। এমপি হয়েছে, অল্প কিছু টাকা বেতন পাবো, ওইটা নিয়ে চলো। তো জামাতের এমপিরা অলরেডি গরিব হয়ে গেছে। জামাতের এমপিদের মধ্যে যারা একটু ইনকাম টিনকাম করতো, তারা সবাই এখন গরিব। আপনি চিন্তা করছেন এটা কোন যুগ? এটা বিরল ঘটনা না? এমপি হলে ধনী হয়, এখন ট্যাক্স ফ্রি গাড়িও পাবে না, প্লটও নিতে পারবে না, অল্প কিছু বেতন পাবে, নিজের ব্যবসা বাণিজ্য লাটে উঠবে, 12টা বাজবে। কারণ তুমি এমপি হয়েছে, তোমার কাজ এখন জনগণের সেবা করা। আইনজীবী শিশির মনির, ভাগ্য বলে শিশির মনির হয়নি। শিশির মনির এমপি হলে তার আইনজীবী গিয়ে ছুটে যেত, এলাকায় যে ঘুরতে হতো, জামাতের নির্দেশ যে এলাকায় যাও। অথচ শিশির মনির কোর্টে গেলে প্রত্যেকদিন 2-2.5 লাখ টাকা পান, নর্মালি 2-2.5 লাখ টাকা পান, কোনো মামলায় এক মামলায় 2-2.5 লাখ টাকা পেতে পারে। তো সেখানে সেই শিশির মনির এমপি হলে তাকে এলাকায় ছুটে একটা টাকাও পেত না। বুঝতে পারছেন? তো জামাতের এমপিরা গরিব হয়ে গেছে। তো বিএনপি মিডিয়াগুলো প্রচার করছে না, কিন্তু আমরা প্রচার করতে চাই, জাতি দেখো কি করছে। আমির হামজা, অন্যায়ের বিরুদ্ধে আমার ফাইনাল কথা, ডোন্ট কেয়ার। প্রত্যেক এমপি এইভাবে। কিছুদিন পর বুঝবেন যে বিএনপির লোক এমপিরা কেমন আর জামাতের এমপিরা কেমন। আগামী নির্বাচনে জামাতে নিরঙ্কুশ বিজয়ী হবে ইনশাল্লাহ। নতুন গভর্নর আজকে সকালেই জয়েন করেছেন, তাকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমি এই আলোচনায় ঢুকতে চাইনি নানান কারণে। কারণ আমার মানে মোস্তাকুর রহমান সম্পর্কে ধারণা নাই, সরকারের ধারণা আছে। তিনি ভালো করবেন কি মন্দ করবেন আমি এখনই রায় দিতে পারি না। আর ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়া, এটা একটা মানে কখনো হয়নি, হইলে একেবারে মানে উল্টায় যাবে সবকিছু, এটা আমি বিশ্বাস করি না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি দেখতে চাই যে আগে যে আহসান এইচ মনসুর ছিলেন, যাকে নিয়ে কিছু সমালোচনাও আছে, আবার প্রশংসাও আছে, তো সেই ধারাবাহিকতা বা তার চেয়ে ভালো কিছু করতে পারেন কিনা। ব্যবসায়ী হিসেবে তার যেহেতু আর্থিক কর্মকাণ্ডের সাথে তার ঘনিষ্ঠতা আছে, যোগাযোগ আছে, নিশ্চয়ই তার উপরে সরকার আস্থা রেখেছে। এমনি তো হুট করে একজনকে দেয়নি, রাস্তা থেকে ধরে এনে, তাই না? তদবির হলো আর এনে দিচ্ছে তা তো না। হ্যাঁ, বিএনপি রাজনীতির সাথে তার সংযুক্ততা থাকতে পারে, সমস্যা কি? পলিটিক্যাল গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ পদগুলোতে রাজনৈতিক লোক থাকবে, তারা আইন কানুন মেনে সরকারের যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সরকারের সুনাম মর্যাদা দক্ষতা সবকিছু রক্ষা করেই তো সে চলবে, তাই না? তার উপরে যত কন্ট্রোল থাকবে সরকারের, অন্য ব্যক্তির উপর তো নাও থাকতে পারে, সে কথা নাও শুনতে পারে। সুতরাং এটাকে আমি অপরাধ মনে করি না। তো বিষয়টা হচ্ছে যে আপনি তার সম্পর্কে জানলেন না, চিনলেন না, একেবারে দেখলাম যে এনসিপির কয়েকজন নেতা বলছে যে কি এবার লুটপাটের জন্য দলীয় লোককে নিয়ে আসা হয়েছে, আহসান এইচ মনসুরকে স্বর্ণের মধ্য দিয়ে ব্যাংক লুটের আবার মানে মহড়া শুরু হবে। এগুলি হলো খুব আগাম মন্তব্য। এখানে জামাতও দেখলাম নেতৃবৃন্দ যুক্ত হলো এই সমালোচনায়, এনসিপি নেতারাও যুক্ত হয়েছে। এখন সবকিছুতেই জামাত এবং এনসিপির নেতারা একেবারে লাফায় পড়তেছে, বোঝা যায় তাদের মধ্যে এখন শুধু নির্বাচনী ঐক্য না, এখন একটা রাজনৈতিক ঐক্য স্থাপিত হয়েছে। ভালো, কিন্তু আমার বক্তব্য হলো যে আগের জন যেভাবে চলে গেলেন, এই যাওয়াটা খুব সুন্দর হওয়া উচিত ছিল। নীরবে চলে গেল, উনি দেখলো, সাথে সাথে খবরে দেখলো চলে গেল না, কেন? ওনাকে ফোন করবেন, অর্থমন্ত্রী ফোন করে বলবেন যে আমরা তো একটা চেঞ্জ করছি, এখানে আমরা নিয়োগ দিচ্ছি, আপনি এতদিন কাজ করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংকের এদেরকে বলবেন যে তাকে একটা বিদায় সম্বর্ধনা দেবেন, তিনি চলে যাবেন। এটা হচ্ছে সভ্যতা, একেই বলে। এখন উনি তো নীরবে তাড়াতাড়ি চলে গেলেন, তারপর তার উপদেষ্টা চলে যাচ্ছেন, তাকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে মানে এ করা হলো, অসৌজন্যমূলক আচরণ করা হলো। এটা উচিত না। বাংলাদেশ ব্যাংকের মতন একটা কেন্দ্রীয় ব্যাংকে যদি এই আচরণ হয়, এটা থাকতে হবে তো তার কালচার, তার ইকোনমিক সবকিছুতে তার চমৎকার একটা প্রতিফলন থাকবে, যেটা অন্যান্য ব্যাংক অনুসরণ করবে। কিন্তু সেখানে যদি মাস্তানি চলে, গুন্ডামি চলে, বিশৃঙ্খলা চলে, মানে অশালীন আচরণ চলে, এটা
কাম্য না। আমি সেইটার সমালোচনা করছি। নতুন যে গভর্নর এসছেন 10:40 তিনি আসছেন, 3 গভর্নর, ডেপুটি গভর্নর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বরণ করেন, কিন্তু সাথে সাথে এই যে কর্মকর্তা কর্মচারী সমিতির নামে এদের যাতে উৎপাত শুরু না হয়, তারা যদি মনে না করে যে আমরা যা খুশি তাই করবো, অফিসের আইন কানুন শৃঙ্খলা নিয়ম কানুন মানবো না, এই ধরনের জন্য ওই কি বলে সমিতিগিরি বা মববাজি এটাতে যাতে প্রশ্রয় না দেওয়া হয়। যার যার কাজ সেটা করবে। কেন্দ্রীয় ব্যাংক একটা সমিতি ইউনিয়নের কারখানা হইতে পারে না। এইটার অত্যন্ত মানে বিশ্বের সমস্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোর তার যে শৃঙ্খলা এটা অত্যন্ত কঠোর। এখানে সেরা মানুষদের কর্মসংস্থান হয়, এখানে রাজনীতির কোনো অবকাশ নেই। সুতরাং এটা যাতে সবাই মাথায় রাখে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাতে সেটা প্রতিপালন করে। বাংলাদেশ ব্যাংকের এই নতুন গভর্নর মোস্তাকুর রহমান সম্পর্কে অভিযোগ আছে যে তিনি ঋণ খেলাপি, তিনি কিছু টাকা দিয়ে আর কি তার এটা পুনঃতফসিল করছেন, ফলে এরকম একটা লোককে কেন দেওয়া হলো, তা এটার সত্যতা বা এটার পক্ষে বিপক্ষে কোনো বক্তব্য নেই। নিশ্চয়ই মোস্তাকুর রহমান সেটা ব্যাখ্যা দেবেন, অথবা সরকার নজর রাখবেন যদি এরকম ঘটনা ঘটে থাকে। তো মোট কথা, একজন এসছেন, যেমন তিনি বলছেন সাংবাদিকদের এসেছি, কাজ শুরু করি তারপর কথা বলা যাবে। আগে তো কাজ শুরু করতে হবে, কাজ শুরু করার আগে কথা বললে বিপদ। যাই হোক, হাসান মনসুরের সফলতা আছে, ব্যর্থতাও আছে, কোনো পাতার টাকা আসেনি এটাও সত্য, কিন্তু তিনি একজন ভালো অর্থনীতিবিদ, তার প্রশংসা আছে। তিনি অনেকগুলো ব্যাংক একত্রিত করছেন, যেগুলি ধ্বংস হয়ে যাচ্ছিল যে সমস্ত ব্যাংক, সেগুলিকে রক্ষার চেষ্টা করছেন। এখন তার এই পদ্ধতি নিয়ে সমালোচনা থাকতে পারে, এখন কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে তার ধারাবাহিকতায় মোস্তাকুর রহমান দায়িত্ব পালন করবেন, এটা নিয়ে উত্তেজনা তো নাই। এটা তো ওই মানে ক্ষমতা দখলের মতন না যে জামাত নির্বাচনে আসতে পারলো না ক্ষমতায়, অথবা হেরে গেল বা বিএনপি চলে আসলো, এরকম ক্ষমতা বদলের বিষয় না। এখানে আর্থিক খাতগুলোতে রদবদল হবে, তার সরকার তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেখবে যে কে ভালো কে মন্দ, তার ভিত্তিতে এখানে নিয়োগ বদলি সবকিছু হবে। এটা নিয়ে মানে মাঠ গরম করে একটা বিশৃঙ্খলা তৈরি করা, বিশেষ করে আর্থিক খাত যেহেতু খুবই স্পর্শকাতর, এটা আমি মনে করি অর্থহীন। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটতে চলেছে যা অনেকে হয়তো কল্পনাও করেনি। ক্ষমতার সর্বোচ্চ আসনে বসে থাকা একজন মানুষকে ঘিরে এমন একটা ঝড় তৈরি হচ্ছে যে ঝড়ের আজ পুরো দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, হ্যাঁ চুপ্পু, এই নামটাই এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে বিপজ্জনক নাম হয়ে উঠেছে। আর এই বিপদের ঘণ্টা বাজাচ্ছে কেউ নয়, স্বয়ং জামায়াতে ইসলামী বাংলাদেশ। তারা এমন একটা অবস্থান নিয়েছে যেখান থেকে পিছু হটার কোনো পথ নেই, না জামাতের জন্য না শাহাবুদ্দিন চুপ্পুর জন্য। গত কয়েকদিনে যা ঘটেছে তা রীতিমতো চমকে দেবার মতো। জামায়াতে ইসলামের আমিরা জামাত প্রথমে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, কিন্তু সেই বক্তব্যে সবকিছু বলেননি, একটা রহস্যের জাল ছড়িয়ে দিয়েছেন। বলেছেন এমন কিছু কথা যার ভেতরে লুকিয়ে আছে গভীর ইঙ্গিত। সেই ইঙ্গিতের মর্মার্থ হলো শাহাবুদ্দিন চুপ্পু অনেক কিছু গোপন করেছেন, অনেক কিছু লুকিয়ে রেখেছেন এবং সেই গোপন বিষয়গুলো জামাত জানে। এখন প্রশ্ন হলো, কি সেই গোপন বিষয়, কি এমন তথ্য জামাতের কাছে আছে যা প্রকাশ পেলে পুরো দেশ কেঁপে উঠবে? আমিরে জামাত নিজে বলেছেন তিনি ঘটনার সাক্ষী, তিনি নিজের চোখে দেখেছেন, নিজের কানে শুনেছেন, আর পার্লামেন্ট শুরু হলে তিনি বা জামাতের সংসদ সদস্যরা সেই সব কথা জাতির সামনে তুলে ধরবেন। এই ঘোষণা শুনে যে কারো মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, তাহলে কি পার্লামেন্টের প্রথম অধিবেশনেই বোমা ফাটবে? এরপর জামাত আরও এক ধাপ এগিয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে সরাসরি শপথ লঙ্ঘনের অভিযোগ এনেছে। জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার এই উদ্বেগের কথা জানিয়েছেন। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে যে রাষ্ট্রপতি পদটি দেশের সর্বোচ্চ সংবিধান পদ এবং এই পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পদে বসে থাকা মানুষটি যখন রাষ্ট্রীয় শপথ ভঙ্গ করেন, গোপনীয়তা রক্ষার নীতিমালা লঙ্ঘন করেন, তখন তিনি আর সেই পদে থাকার যোগ্যতা রাখেন না। এটাই জামাতের পরিষ্কার বার্তা। কিন্তু এখানেই গল্প শেষ নয়, আসল গল্প এখন থেকে শুরু হচ্ছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসম্মুখে প্রকাশ করে বসেছেন। এটা কোনো সাধারণ ঘটনা নয়। একজন রাষ্ট্রপতি যখন রাষ্ট্রের গোপনীয় তথ্য প্রকাশ করেন, তখন তিনি শুধু শপথই ভঙ্গ করেন না, তিনি রাষ্ট্রের আমানত রক্ষায় চরমভাবে ব্যর্থ হন। জামায়াতের সেক্রেটারি জেনারেল ঠিক এই কথাটাই বলেছেন। রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষায় তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং এতে দেশবাসীর মধ্যে নানান প্রশ্ন, বিতর্ক ও সন্দেহ সৃষ্টি হয়েছে। এই বিবৃতি দিয়ে জামাত আসলে কি করেছে সেটা বুঝতে হলে একটু গভীরভাবে ভাবতে হবে। জামাত এই বিবৃতি দিয়ে শুধু উদ্বেগ প্রকাশ করেনি, জামাত নিজেকে নৈতিকভাবে দায়বদ্ধ করে ফেলেছে। কারণ আপনি যখন বলছেন রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তখন এই কথার পরবর্তী ধাপ কি? পরবর্তী ধাপ হলো ইমপিচমেন্ট, অভিশংসন। এই বিবৃতি হলো সেই অভিশংসনের গ্রাউন্ড তৈরি। জামাত এখন সংসদে বেসরকারি বিল উত্থাপন করে রাষ্ট্রপতিকে অভিশংসনের উদ্যোগ নিতে নৈতিকভাবে বাধ্য। কারণ আপনি যদি বলেন রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তাহলে শুধু উদ্বেগ প্রকাশ করে চুপ করে বসে থাকলে তো হবে না, কাজ করতে হবে। আর সেই কাজটাই জামাত করতে যাচ্ছে। এখন এই পুরো বিষয়টার পেছনে একটি গভীর এবং সূক্ষ্ম রাজনৈতিক খেলা চলছে, যেটা অনেকেই হয়তো ধরতে পারছে না। শাহাবুদ্দিন চুপ্পু যদি রাষ্ট্রপতি পদে থেকে যান, তাহলে একটা ভয়ঙ্কর সম্ভাবনা তৈরি হয়। সেই সম্ভাবনার নাম শেখ হাসিনার পুনর্বাসন। বিষয়টা এরকম, শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে, সেগুলোতে সর্বোচ্চ শাস্তি হতে পারে। এখন আইনের প্রক্রিয়া অনুযায়ী ডেথ রেফারেন্স জারি হওয়ার পর আপিলের সুযোগ নেই বললেই চলে। শুধু একটিমাত্র সুযোগ থাকে, রিভিউ পিটিশন। কিন্তু সবকিছুর শেষে একটা পথ খোলা থাকে, সেটা হলো রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া। এখন চুপ্পু রাষ্ট্রপতি থাকা অবস্থায় শেখ হাসিনা যদি প্রাণ ভিক্ষা চান, তাহলে কি হবে?
চুপু কি শেখ হাসিনাকে প্রাণ ভিক্ষা দেবেন না? শতবার দেবেন। শুধু শেখ হাসিনাকে নয়, আওয়ামী লীগের যে কেউ প্রাণ ভিক্ষা চাইলে চুপু তাকে ক্ষমা করে দেবেন। এটাই হলো সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশা যা জামায়াতে ইসলামী আজ করতে পেরেছে। পরিকল্পনাটা আরো গভীর। শেখ হাসিনা দেশে ফিরবেন, তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হবে, তারপর জেলে যাবেন, তারপর আদালতে বিচার হবে, তারপর সর্বোচ্চ শাস্তি হবে, তারপর প্রাণ ভিক্ষার আবেদন করবেন। রাষ্ট্রপতি চুপু সেই আবেদন মঞ্জুর করবেন, শেখ হাসিনা মুক্তি পাবেন এবং আবার রাজনীতিতে ফিরে আসবেন। এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা একটা সুচিন্তিত পরিকল্পনা। আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই শাহাবুদ্দিন চুপু 2028 সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। এই আগ্রহের পেছনে কার হাত আছে সেটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। জামায়াতে ইসলামী এই পুরো ছবিটা দেখতে পাচ্ছে এবং এই ষড়যন্ত্র ভেস্তে দিতে মরিয়া হয়ে উঠেছে। চুপুকে সরিয়ে দেওয়া মানে শেখ হাসিনার প্রাণ ভিক্ষা পাওয়ার শেষ আশাটুকু শেষ করে দেয়া। চুপুকে সরিয়ে দেওয়া মানে আওয়ামী লীগের সেই গোপন পরিকল্পনা ধূলিসাৎ করে দেয়া। এবং ঠিক এই কাজটাই জামাত করতে চাইছে। এখন এখানে একটা মজার এবং একই সাথে ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। জামাত যদি সংসদে ইমপিচমেন্ট বিল উত্থাপন করে তাহলে বিএনপির কি অবস্থান হবে? বিএনপি কি সেই বিলে সম্মতি দেবে? যদি দেয় তাহলে চুপ্পু যাচ্ছেন, কিন্তু যদি না দেয়, যদি বিএনপি এই অভিশংসন বিলে রাজি না হয়, তাহলে জাতির সামনে অনেকগুলো প্রশ্ন দাঁড়িয়ে যাবে। এমন একজন মানুষকে নিয়ে বিএনপির এত দরদ কেন? তাহলে কি বিএনপি আসলে বিএনপি নাকি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ? বিএনপিও কি ভারতের দালাল? এই প্রশ্নগুলো এখন তীব্রভাবে জাতির সামনে আসবে এবং বিএনপিকে ভিলেন বানিয়ে দেবে। জামাতের এই কৌশলটা যতটা ধারালো ততটাই বুদ্ধিদীপ্ত, কারণ এই পুরো প্রক্রিয়ায় জামাত হিরো হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রজন্মের কাছে জামাত হয়ে উঠবে আস্থার প্রতীক। ইতিহাসের পাতায় জামাত অবিস্মরণীয় হয়ে থাকবে যে দলটি একজন অযোগ্য শপথ ভঙ্গকারী রাষ্ট্রপতিকে জয় বাংলা করে দিয়েছে। 162 জন শিশু সহ যত মানুষকে সেই গণহত্যা বিচার যাতে ভেস্তে না যায় সেটা নিশ্চিত করেছে জামায়াত। এই ন্যারেটিভ তৈরি হবে এবং জামায়াতের জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে যাবে। আরও একটা বিষয় আছে যেটা অনেকে খেয়াল করছেন না। শেখ হাসিনা যদি মুক্ত থাকেন এবং রাজনীতিতে ফিরে আসেন, তাহলে আওয়ামী লীগ আবার বড় দল হিসেবে ঘুরে দাঁড়াবে। কিন্তু শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ সর্বোচ্চ জাতীয় পার্টির সমকক্ষ হতে পারবে, তার বেশি নয়। তার মানে চুপ্পুকে সরিয়ে দেওয়া মানে শুধু একজন রাষ্ট্রপতিকেই সরিয়ে দেওয়া নয়, এটা আওয়ামী লীগকে চিরতরে দুর্বল করে দেওয়ার একটা মাস্টার স্ট্রোক। আর জামাত সেই মাস্টার স্ট্রোক খেলতে যাচ্ছে। জামায়াতের এই আক্রমণাত্মক অবস্থানের আরও একটা ফলাফল হতে পারে যেটা অনেকেই এখনো ভাবেনি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভয়ে পরিস্থিতির চাপে দল ত্যাগ করেছেন। তারা কোনো আদর্শে অনুপ্রাণিত হয়ে দল বদলান না, তারা পরিস্থিতির শিকার হয়ে বদলান। এখন জামাতে যে পরিস্থিতি তৈরি করেছে সেই পরিস্থিতির চাপে আওয়ামী লীগের অনেকেই জামাতে আসতে পারেন। জামাতে এই কৌশলী আঘাত আওয়ামী লীগের অভ্যন্তরে ভাঙন ধরাবে এবং জামাতের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে। একটা বিষয় লক্ষ্য করার মতো, শাহাবুদ্দিন নিজের নামের পেছন থেকে চুপ্পু শব্দটা বাদ দিয়ে শুধু শাহাবুদ্দিন হিসেবে পরিচিত হতে চেয়েছেন। এটা অনেকটা সেই মানুষের মতো যারা নিজেদের আসল পরিচয় লুকিয়ে এলিট সাজতে চান। কেউ বংশ পরিচয় লুকিয়ে নামের পেছনে সংক্ষিপ্ত রূপ জুড়ে দেন, কেউ চৌধুরী লাগান যার সাথে তার বংশের কোনো সম্পর্কই নেই। চুপ্পুও ঠিক তেমনই নিজের আসল পরিচয় ঢেকে রাখতে চেয়েছেন। কিন্তু পরিচয় কি লুকিয়ে রাখা যায়? জামায়াতে ইসলামী সেই পরিচয় জাতির সামনে উন্মোচন করতে যাচ্ছে। পার্লামেন্ট শুরু হতে আর বেশি দেরি নেই। সংসদের প্রথম অধিবেশন শুরু হলেই জামায়াত তাদের অস্ত্র বের করবে। সেই অস্ত্র হলো তথ্য, সেই তথ্য হলো সাক্ষ্য, সেই অস্ত্র হলো ইমপিচমেন্ট বিল। শাহাবুদ্দিন চুপ্পু হয়তো ভেবেছিলেন 2028 সাল পর্যন্ত নিশ্চিন্তে বঙ্গভবনে বসে থাকবেন, কিন্তু জামায়াত ইসলামী সেই স্বপ্ন ভেঙে দিতে চলেছে। চুপ্পু পদত্যাগ করতে চাইবেন না, কারণ তার পেছনে আওয়ামী লীগের এজেন্ডা আছে, ভারতের পরিকল্পনা আছে, শেখ হাসিনার মুক্তির নীল নকশা আছে। কিন্তু জামাত সেই পরিকল্পনা ভেস্তে দিতে বদ্ধপরিকর। এখন প্রশ্ন হলো, বিএনপি কোন পক্ষ নেবে? বিএনপি কি জামাতের সাথে থাকবে নাকি চুপ্পুকে রক্ষা করতে যাবে? এই প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। জামাত তার দাবার চাল দিয়ে ফেলেছে, এখন দেখার বিষয় বিএনপি কি চাল দেয়। যদি বিএনপি জামায়াতের সাথে থাকে তাহলে চুপ্পুর জয় বাংলা নিশ্চিত, আর যদি না থাকে তাহলে বিএনপি নিজেই জাতির কাছে গড়ায় দাঁড়াবে। যেভাবেই হোক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জন্য দিনগুলো আর আগের মতো নেই। পার্লামেন্টের প্রথম অধিবেশনের পর থেকেই তার জন্য কাউন্টডাউন শুরু হবে। জামায়াত ইসলামী সেই কাউন্টডাউনের ঘড়ি ইতিমধ্যেই চালু করে দিয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছে আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।